আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ পরবর্তী আমাদের লাইভ সেশনে। যারা জব মেডিসিন পরিবারের আছেন সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল। আপনারা কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, পড়াশোনা টেবিলে আমাদের বসে যেতে হবে। আমাদের দীর্ঘ একটা ছুটির পরে আমরা আবার সবাই চলে আসছি কর্মব্যস্ত এই ঢাকা শহরে। তবে যে যেখানে আছেন, অনেকে এখন গাড়িতে আছেন, কেউ ট্রেনে আছেন এবং কেউ লঞ্চ পথে আছেন। সড়ক পথে যে যেখানে আছেন খুবই সাবধানে চলাফেরা করবেন, কারণ এবছর ঈদটা অনেকেরই কিন্তু খারাপ যাচ্ছে। আমাদের সড়ক পথে খুবই এখন আগোছালো। প্রতিদিনই আমাদের কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে, বা পৃথিবীর অন্য দেশে যুদ্ধের কারণে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টে। সুতরাং যে যেভাবে ঢাকা শহরে আসতেছেন বা জেলা বা বিভাগীয় পর্যায়ে যাচ্ছেন, আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা সবসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো চলাচল করবেন না। আর এখন একটু কিন্তু লঞ্চে যারা যাতায়াত করেন স্বাভাবিকভাবে, বরিশালের লঞ্চে বারবার বলি, বরিশালের লঞ্চগুলো বড় হয়, ভোলা এই লঞ্চগুলো বড় হয় এবং পটুয়াখালী লঞ্চগুলো বড়। যে অঞ্চলে বড় বড় লঞ্চ আছে সেগুলো চড়তে পারেন, ছোট লঞ্চে কখনোই উঠবেন না। আর সড়ক পথে যারা যাতায়াত করতেছেন অল টাইম রিক্সের ভিতরে আপনারা থাকেন এবং খুবই সাবধানে। যেমন ফেরি যদি থাকে আপনাদের, ফেরিতে ওঠার সময় অবশ্যই আপনারা সবাই মিলে নিচে নামবেন এবং ফেরিতে গাড়ি উঠবে এবং তখন আবার যখন গাড়ি উপরে উঠবে তখন আবার গিয়ে আপনি গাড়িতে উঠবেন। এটাই কিন্তু আসলে নিয়ম। কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমাদের রাকিব উদ্দিন রতন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই, কিন্তু ডেট দিয়ে দিবে। তা যারা আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে যারা অ্যাপ্লাই করেছিলাম তারা পড়াশোনা টেবিলে বসে যান, নিশ্চিত একদম নিশ্চিত থাকেন যে এই বেশি দিন সময় পাবে না, 15 থেকে 20 দিনের ভিতরেই আপনার প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের মানে ডেটটা দিয়ে দিবে। এবং আপনাদের আরেকটা বলি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তারাও প্রস্তুতি নিয়ে ফেলেন। এপ্রিল মাসে সার্কুলারটা আসবে এবং হাতের সময় পাবেন, বেশি পাবেন না, 2 থেকে 3 মাস সময় পাবেন, এটাও বলে রাখলাম। তো যাদের জব দরকার তারা অবশ্যই পড়াশোনাটা ভালো মতো করবেন। আর জানেন যে আপনার চাকরির যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন। এবার গ্রামে যারা গিয়েছিলেন ঈদে এবং এবার টের পেয়েছেন, আপনার গ্রামে যারা বন্ধু বান্ধবী যারা আছে দেখবেন আড্ডা যখন মারতে গেছেন সবার একটাই কথা, তোর চাকরিটা কবে হবে, তুই কি করিস এখন ঢাকা শহরে, এই একটা প্রশ্ন। দ্বিতীয় টপ আলোচনায় ছিল আপনার বিয়ে কবে হবে। এই দুইটা জিনিস স্যার আপনার কাছে কেউ কোনো কিছু কি জানতে চেয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। এই দুইটার বাইরে আমার মনে হয় না আপনাদেরকে কেউ কোনো কিছু জানতে চেয়েছে। দুইটা জিনিস জানতে চায়। গ্রামে গেছেন, বন্ধুদের আড্ডা, চায়ের আড্ডা, যাই হোক, দোস্ত কি করস, এখন কি করা, পাড়া প্রতিবেশীও জিজ্ঞেস করছে একই কথা, যে কি করো এখন, চাকরি হয়েছে না হয় নাই, একটা প্রশ্ন করে। আর একটা কি করছে, বিয়ে করছো কিনা। এই দুইটা পয়েন্ট আমি এবার খুঁজে পেয়েছি, আপনারা পেয়েছেন কিনা যায় না, ঠিক আছে। আর আপনাদের কি কি কোন কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিল এটা একটু আমাকে জানান, যে স্যার আমরাও এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমার দলে কয়জন আছেন বলেন, এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন কতজন। তা যাদের একটা চাকরি লাগবেই তারাই শুধু এই ক্লাসে জয়েন করবেন। আর যাদের মনে করেন না চাকরির দরকার নেই, শুধু ঘুরবেন ফিরবেন খাবেন, তাদের তো বুঝতেই পারতেছেন অবস্থাটা কি হবে। আচ্ছা দেখি, আপনাদের অনেকদিন যাবত আপনাদের নামগুলো পড়া হয় না, ঠিক না। আমি একটু পড়তেছি। আমাদের সুলতানা রাজি আছেন আমাদের সাথে নালিতাবাড়ি শেরপুর থেকে, সুজন আছেন আমাদের সাথে সোনা মসজিদ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন তিনি, এবং শাপলা রানী আছেন কুষ্টিয়া থেকে, আফরিনা আক্তার কুষ্টিয়া। আমার গতকাল একটা গাড়িতে অনেকগুলো মানুষ মারা গেছে, এই কুষ্টিয়া অঞ্চলের মানুষ। এই অঞ্চলটার মানুষ খুবই ডিপ্রেশনে আছে। ডলি রায়, আদাব স্যার কেমন আছেন, ভালো আছি ইনশাল্লাহ। তারপর আছে ডলি রায়, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরটা কি আছে, শরিন সিদ্দিকি আমাদের সাথে যুক্ত হয়েছেন, দুলালী খান আছেন আমাদের সাথে। আর কে কে আছেন, ফাতিমা অধরা স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে। রাজবাড়ি থেকেও আছেন আমাদের না, আচ্ছা আমাদের রাজবাড়ি থেকে কে আছেন, আমাদের শারমিন আক্তার, তিনি রাজবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ লাগবে চাকরিটা, গুড হাসিমার জন্যই গ্রামে যাই না, ভেরি গুড। আমি বারবার কিন্তু আমি বলেছিলাম ঈদের আগে যে যাদের একান্তই বাড়িতে যাওয়ার দরকার তারা জানে, স্যার যায় না। ঈদ কোরবানি এমন একটা টাইম আসে, মৃত্যুর মিছিল হয়, কতজন মানুষ আল্লাহ ঢাকা শহরে ফিরিয়ে আনতে পারে আল্লাহই জানে। আপনি দেখবেন এই আরো 2 দিন সামনে আছে, আজকাল পরশু দেখবেন এর ভিতরে কত মানুষ মারা যাবে হিসাব নেই। ধরে রাখেন আরো 100 থেকে 200 মানুষ চলে যাবে আমাদের কাছ থেকে। এর জন্য সাবধানতা অবলম্বন করেন সবাই, সবাই সাবধানতা অবলম্বন করেন, ঝুঁকি নিয়ে কখনো
জার্নি করবে না। কিশোরগঞ্জ থেকে স্যার নারী স্যার ভালোবাসা অবিরাম স্যার গুড, কিন্তু আমাদের পড়াশোনার টেবিলে বসতে হবে ভাইয়ারা আপুরা। আচ্ছা, এখানে একটা বাক্য আসছে, পরীক্ষায় সফল হও, পরীক্ষায় সফল হও। তবে আজকে এই যে দেখেন আপনারা কেরিয়ার প্লাস বাংলা বইটা কে কে পেয়েছেন, নতুন এডিশনের বইটা আমরা ঈদের আগে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। এই কেরিয়ার প্লাস বাংলা নতুন এডিশনের বইটা, এটাই বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে আপডেট বই বাজারের। এই প্রত্যেকটা টপিকের ভিডিও, বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি, প্রতিটি অধ্যায় কিউআর কোড স্ক্যান ক্লিক করলে পেয়ে যাবেন নাসির স্যারের পূর্ণাঙ্গ ভিডিও ক্লাস। তো এই যে দেখেন এখানে প্রত্যেকটা টপিকের উপর ভিডিও ক্লাস আছে। তো কেরিয়ার প্লাস বাংলা বইটা নীলক্ষেত মামুন বুকসে পাবেন। নীলক্ষেত কোথায় পাবেন? নীলক্ষেত মামুন বুকসে পাওয়া যাচ্ছে এই বইটা, নতুন বইটা। হ্যাঁ, তা নতুন এডিশনের বইটা আর আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। আর বইটার কিন্তু এখন 400 টাকা মূল্য ধরা হয়েছে, মাত্র 400 টাকা। বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য সবগুলোই কিন্তু এর ভিতরে আছে। ক্লিয়ার? বইটা কে কে হাতে পেয়েছেন একটু কমেন্টে জানান তো। কেরিয়ার প্লাস বাংলা নতুন বইটা কার কার কাছে আছে? নতুন এডিশনের বইটা কার কার কাছে আছে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু একটা কেরিয়ার প্লাস বাংলা বই পেয়ে যাবেন, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আচ্ছা, নিপা মণ্ডল তিনি বলছেন স্যার ঘ, থ্যাংক ইউ। আর আমার ক্লাস চলাকালীন সময় কিন্তু আপনারা সকল কোর্সে কিন্তু আপনারা ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। আপনার কাছে যে টাকাটাই থাকুক না কেন, ওই টাকাটা দিয়ে আমাদের এন্ট্রি করে আপনি আপনাদের আমাদের ক্লাসগুলো আপনারা সবই করতে পারবেন। যদি আপনি একজন বিশেষ ক্যান্ডিডেট হন, আপনি এই ক্লাস চলাকালীন সময় যদি আপনি ভর্তির সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনি ভর্তি হতে পারবেন ডিসকাউন্টে। এছাড়া নিবন্ধন, প্রাইমারি বা অন্য 10 থেকে 20তম গ্রেডের কোর্সে যদি ভর্তি হতে চান, তাহলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করবেন। ওকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেয়া আছে। হ্যাঁ, আগে কিনে ভুল করলাম, নতুন বইতে অনেক কিছু দেওয়া। ঠিক আছে, বোর্ড বই কোনো কিছুই পড়া দরকার নেই, আপনি শুধু কেরিয়ার প্লাস বাংলা বই এই একটা বই পড়েন, বাজারে আর একটা বইও কেনার দরকার নেই। এইটা পড়লেন, এটা নতুন পুরাতন কিচ্ছু কেনার দরকার নেই, এই নতুন এডিশনের এই বইটা পড়েন, প্রচুর তথ্য পাবেন। হ্যাঁ, এখানে আমি একটা কথা বললাম, পরীক্ষায় সফল হও, এটা একটা ঈশ্বাসূচক বাক্য। অর্থাৎ আপনার মনের ভাবটা আপনি অন্যের কাছে ব্যক্ত করলেন বা ইচ্ছা পোষণ করলেন, এই জন্য এটাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য। আশা করি এটা অনেকেই পেরেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন। এখানে কিছু 10 থেকে 20তম গ্রেড, এসআই, সার্জেন্ট নিয়োগ পরীক্ষা, বিশেষ লিখিত পরীক্ষা, নন কাডার লিখিত পরীক্ষা, এই সমস্ত চাকরি পরীক্ষায় আপনাকে এরকম 5টা দিয়ে দেয়, যে বলে যে এগুলো শুদ্ধ করে লিখুন। তো এখানে অশুদ্ধগুলো দেখা থাকে, আপনাকে খাতায় শুদ্ধ করে লিখতে হয়। তো এখানে আমি আপনাদেরকে এই যে আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা এগুলো কিন্তু আসে। তো এখানে আমি এগুলো আপনাদেরকে শুদ্ধ করে দিচ্ছি। এর আবশ্যক নাই, এটা শুদ্ধ কি হবে? আবশ্যক কথাটা যদি থাকে এটাকে নাউন করে দিবেন, হবে এর আবশ্যকতা নাই, এর আবশ্যকতা নাই, এর আবশ্যকতা নেই, আর কিছু না। যদি আপনি এইরকম আবশ্যক দিয়ে যদি পরীক্ষা হলে কোনো বাক্য আসে, আপনি সেটাকে নাউন করে দিবেন, তো একটা তা প্রত্যয় যুক্ত করে দিবেন, তাহলে বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। এখান দেখেন উপরোক্ত, এই শব্দটা যদি আপনি কখনো দেখেন বাক্যে, উপরোক্ত বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নেই। এর পরিবর্তে আপনি দুটি শব্দ ব্যবহার করতে পারবেন, একটা হলো উপরি উক্ত, উপরি উক্ত অথবা উপরযুক্ত, অথবা উপরযুক্ত, এই দুইটা শব্দ ব্যবহার করেন, উপরি উক্ত অথবা উপরযুক্ত। হয়ে গেল। দৈন্যতা সবসময় ভালো নয়, এই দৈন্যতা শব্দটা থাকলে আপনি দুইটা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, একটা হলো দৈন্য, শুধু দৈন্য ব্যবহার করতে পারবেন, দৈন্য অথবা দীনতা, দৈন্য অথবা দীনতা সবসময় ভালো নয়, এভাবে লিখবেন। গণিত খুব কঠিন, গণিত কখনো কঠিন হয় না, গণিত খুব জটিল একটা বিষয়, গণিত খুব, আপনি এই কঠিনের পরিবর্তে আপনি জটিল শব্দটা ব্যবহার করবেন। তা গণিত খুব জটিল, এভাবে বাক্য শুদ্ধিকরণ করে ফেলবেন। তিনি আরোগ্য হয়েছেন, এই আরোগ্য কথাটা যদি থাকে তাহলে এর সাথে আপনি ভালোবাসা দিয়ে দিবেন, অর্থাৎ তিনি আরোগ্য লাভ করেছেন, তিনি আরোগ্য লাভ করেছেন, এভাবে শুদ্ধ বাক্যটা লিখি, করেছেন, তিনি আরোগ্য লাভ করেছেন। তা দেখেন বাক্যটা শুদ্ধ কি হবে? তিনি আরোগ্য হয়েছেন হবে না, তিনি আরোগ্য লাভ করেছেন, তিনি আরোগ্য লাভ করেছেন।
লিখছে সবাই? সবাই একটু শেয়ার করে এই ক্লাসটা কিন্তু শেয়ার করে রাখবেন, কারণ কাজে দিবেন। যারা ছোট ছোট চাকরি পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, সবারই কাজে লাগবে। নন ক্যাডার পরীক্ষা দেন, সবারই কাজে লাগবে। তা বাক্যটা কি? এর আবশ্যক নেই। শুদ্ধ হলো এর আবশ্যকতা নেই। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এটা শুদ্ধ বাক্য হলে উপরি উক্ত অথবা উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। দৈন্যতা সবসময় ভালো নয়, হবে দৈন্য অথবা দীনতা সবসময় ভালো নয়। গণিত খুব কঠিন, হবে গণিত খুব জটিল। তিনি আরোগ্য হয়েছেন, হবে তিনি আরোগ্য লাভ করেছেন। এগুলো বাক্য আমরা যখন বেসিক ক্লাসগুলো করাবো, সেই বেসিক ক্লাসে এগুলো বিস্তারিত আপনাদেরকে শিখাবো। চমৎকার একটা বই, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। এই বইটা কে লিখেছেন? যিনি লিখেছেন তিনি কিন্তু কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই বইটা আসার সম্ভাবনা প্রবল। এই বইটা আসার সম্ভাবনা প্রবল। দেখি কমেন্টের মাধ্যমে জানান, দ্রুত বলেন, দ্রুত কোনটা হবে? ক্যারিয়ার প্লাস এই রয়্যাল এডিশনের বইটা আছে কার কাছে? একটু কমেন্টে জানান। ক্যারিয়ার প্লাস বাংলা রয়্যাল এডিশনের বইটা কার কাছে আছে? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বইটা কিন্তু চলে আসছে। আপনারা ঈদের আগে অনেকেই নিতে পারেন না, কারণ কুরিয়ার বন্ধ ছিল। অনেকে সালাম দিতেছেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই বইটা কার বলতে পারবেন? হ্যাঁ, ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী? না। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, বইটা কার? একজনও পারছেন না। চাকরি হবে কেমন? কারণ বদরুদ্দিন ওমর। উত্তরটা হলো বদরুদ্দিন ওমর। কেউ পারেন নাই। আমি তো চালাক, বুঝেন না? এই নিয়ে আগে একটু ভাষা সৈনিক লিখছি যাতে তুমি এটা টিক দাও, বুঝেন না? কারণ এই না লেখা আছে পূর্ব বাংলা ভাষা আন্দোলন, এই জন্য এনে ভাষা সৈনিক কথাটা লিখি যাতে এটা টিক মারো, তাই না? অথবা এটা টিক মারো, আন্ডা পাবা, আন্ডা আন্ডা আন্ডা, এই জন্য আন্ডা। তার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এই বইটার রচয়িতা বদরুদ্দিন ওমর। বদরুদ্দিন ওমর, হ্যাঁ, 2025 সালে মারা যান। পারলা না তোমরা, তাহলে তোমাদের দিয়ে কাজ হচ্ছে না, পড়াশোনা করো না। তোমরা ঈদের ছুটিতে বাড়িতে গেছো, বাড়িতে গিয়ে তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বারবার বলেছিলাম যে ঈদে, কোরবানিতে বা পূজার ছুটিতে কখনোই গ্রামের বাড়িতে যাবা না, বিশেষ করে বেকাররা। আমি বেকারদের বারবার বলি, তোমরা যারা আনমেরিড আছো তারাও গ্রামে যাবা না, যারা বেকার আছো তারাও যাবা না। কারণ এই গ্রামে যাওয়াটাই তোমাদের একটা লস প্রজেক্ট। ঈদ কোরবানিতে, বিশেষ করে ঈদ কোরবানিতে। পারলেন না, বদরুদ্দিন ওমর। হ্যাঁ, এবার লিখে রাখেন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, বইটার লেখা কার? বদরুদ্দিন ওমর, বদরুদ্দিন ওমর। আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখি, কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দের টেকনিক কি আছে বলেন? টেকনিকটা বলদ রাজপুত, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, জলধির কাছে গেল। তা কি লিখলাম? বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। তাহলে বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা জলধি, এই কয়টা হলো যোগরূঢ় শব্দ। টেকনিকটা লিখে ফেলেন। লিখছেন, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। লিখে ফেলেন, লিখে ফেলেন। পড়াশোনার টেবিল ছাড়বেন না, যতই হোক না কেন। আপনি দেখবেন যারা এই ঈদে বাড়িতে গেছে না, ওরা এখন পড়তে বসবে, সব ভুলে যাবে। ও ইংরেজি ভুলে গেছে, বাংলা ভুলে গেছে, ম্যাথ ভুলে গেছে, জিকে ভুলে গেছে। আবার নতুন করে ওর এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ওর আবারও 10 দিন সময় লাগবে। আর যারা এই ঈদে বাড়িতে যান নাই, নিজ জায়গায় থেকে আপনারা কষ্ট করে হলে থেকে বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা চালিয়ে গেছেন, তারা সাফল্য লাভ করবেন, তারাই হবেন ভবিষ্যৎ বিসিএস ক্যাডার। লিখছেন সবাই? ওকে, লেখা আছে স্যার। আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখি কি হয়। দেখো, অর্থ অনর্থ ঘটায়। এখানে দাগটা দেয়া কিন্তু অর্থের নিচে দাগ। দেখো, অর্থ অনর্থ ঘটায়, দাগটা কোথায়? অর্থের নিচে। দাগটা কোথায় দেওয়া? অর্থের নিচে দাগ। এই বাক্যে এর কারক বিভক্তি কি বলতো?
অর্থ অনর্থ ঘটায়, এই বাক্যে ঘটায়টা অন্তিস্তে ঘন্টায় না, অর্থ অনর্থ ঘটায়। এই বাক্যে ভার্ব কোনটা? ভার্ব হলো ঘটায়। দেখো তো এই বাক্যে ঘটানোর কাজটা অর্থ নিজে করে। হ্যাঁ, এই বাক্যে ঘটানোর কাজটা অর্থ নিজেই করে। সুতরাং এটা 100% কর্তাকারক, কারণ যে করবে সেই কর্তা। সঠিক উত্তর হলো কর্তায় শূন্য, কর্তায় শূন্য। তাহলে এই যে ঘটানোর কাজটা কিন্তু অর্থ নিজেই করে, সুতরাং এটা হলো কর্তায় শূন্য। কর্তায় একটা সে ব্যক্তি হোক, বস্তু হোক বা প্রাণী হোক, এক কথায় বাক্যের ভিতরে ভার্বের কাজটি যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। ক্লিয়ার সবাই? কি হ্যাঁ, দ্রুত 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 কর্তায় শূন্য, কর্তায় শূন্য লিখছে সবাই, ভেরি গুড। আমি যে কথাগুলো বলি সত্য কথা বলি। দেখেন গ্রামে গেছেন, সব পড়া ভুলে গেছেন, বারবার আমি বললাম কথা সত্য, ভুলে অর্থ, এখানে কোনো বিভক্তি নাই, পড়াশোনা ভুলে গেছেন। আচ্ছা এরপরটা বলো, রাজপুত্র কোন সমাস? রাজপুত্র কোন সমাস বলেন তো? রাজপুত্র কোন সমাস? এটা ব্যাসবাক্য করেন, রাজপুত্র। তো আমরা জানি রাজার পুত্র, ব্যাসবাক্য কি? রাজার পুত্র। তা রাজার পুত্র সমান সমান কি? রাজপুত্র। রাজার পুত্র সমান সমান কি? রাজপুত্র, তাই না? রাজার পুত্র সমান সমান রাজপুত্র, তার এই রাজার পুত্র সমান সমান কি? রাজপুত্র। তাহলে রাজপুত্র ব্যাসবাক্য কি? রাজার পুত্র, পূর্ব কি আছে? র এর, র এর। তো র এর এটা কি? ষষ্ঠী বিভক্তি, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। উত্তরটা হবে ষষ্ঠী তৎপুরুষ। আমরা স্যার নেট নাই, আরেক বাড়িতে বসে লাইভ দেখছি। বাহ, তুমি কার বাড়িতে বসে লাইভ দেখতেছো আবার? হ্যাঁ, কার বাড়িতে বসে আবার লাইভ দেখতেছো তুমি? নিজের বাড়িতে নেট নাই, কার বাড়িতে গেছো বলো তো? এই ঈদে বিয়ে করছো কয়জনে? হাত জাগাও তো, বিয়ে করছো কয়জনে? হাত জাগাও। হ্যাঁ স্যার, বেকারদের আবার বিয়া, তাই না? মনে মনে ভাবতো স্যার বেকারদের আবার বিয়া। আচ্ছা পরেরটা দেখো একটু, দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার সাথে মিল আছে? এক কথার মানুষ, এটা আমরা জানি। এক কথার মানুষ আমরা জানি, দৃঢ় সংকল্প। এরকম কিছু মানুষ আছে আমাদের গ্রামে যারা এক কথার মানুষ, অর্থাৎ তারা যা বলবে তাই, ওই কথাটা আর উল্টাবে না। এটাকে বলে এক কথার মানুষ, যেটাকে আমরা বলি দৃঢ় সংকল্প। পরেরটা যদি আমরা একটু দেখি, দেখো, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এই চরণটি কোন কবিতা? ধূমকেতু, বীরাঙ্গনা, বিদ্রোহী নাকি শিখা? দ্রুত বলেন। বিয়ে করিনি, সামনে করব। আচ্ছা করব, সমস্যা নাই, দ্রুত বলো। স্যার আটকে আছে। স্যার কি আটকে আছে বলো তো? কিছুই আটকে নাই, দ্রুত দ্রুত বলো। বেকারদেরকে বিয়ে করে বলেন, এই বেকারদেরকে মাইয়ে দেয়? কেউ দেয় না। বেকার সমাজে বুঝা, দ্রুত বলো। তাহলে এখানে আমি জাহান্নামের আগুনে বসি পুষ্পের হাসি, এটা হলো বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা 1922 সালে সাপ্তাহিক 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ পায়। বিদ্রোহী কবিতাটি 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ পায়। সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ পায়। সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ পায়। লিখছেন সবাই? গুড। আমি বেকার, তাই আমাকে এক বেকার মেয়ে বিয়ে করেছে। বাবা বাবা, তোমার তো কপাল ভালো যে মেয়েরা বেকার ছেলেদের বিয়ে করে। এটা তো একটা কপাল, এটা একটা কপাল। হয়ে গেল এটা। পরেরটা দেখি একটু। আজকে সবাই গাড়িতে, ট্রেনে যে যেখানে আছেন, আমরা চাই আপনাদেরকে একটু পড়াশোনার ভিতরে রাখি, তারপর আমরা আপনাদেরকে কষ্ট করে হলো ক্লাসগুলো নিই। আচ্ছা, কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? আমরা জানি যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ, সেটা ওই আর একটা কি? ও। এই দুইটা আছে ওই, এটা কি হয়? ও প্লাস রস্বই, ওই। আর ও কি হয়? ও প্লাস রস্যু, ও। এই দুইটা হলো যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। তো এটা কি আছে? ওই আছে এখানে, ও প্লাস রস্বই, ও প্লাস রস্বই, ও প্লাস রস্বই। হয়ে গেল। বসন্ত আসে যায়, সুদিন আসে না। আহারে, 1922। থ্যাংক ইউ স্যার। আমাকে যে বিয়ে করবে হয়তো সে আমার চেয়ে বড় বেকার। আহারে। নিবন্ধনের জন্য কোন কোন সাহিত্য পড়তে হবে? নিবন্ধনের জন্য কি যা পড়বা, এবার তোমাদের জন্য ক্যারিয়ার প্লাস বাংলা বইটা এমন ভাবে তৈরি করে দিয়েছি, যারা তোমরা বিসিএস পরীক্ষা দিবা বা নিবন্ধন পরীক্ষা দিবা, এই বইয়ের বিকল্প আর নাই।
যারা বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, যারা নিবন্ধন দিবা কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে, এই বইটা পড়বা শুধু। এই বইটা ওইভাবেই তৈরি করা হয়েছে, নতুন এডিশনের বইটা দেখবে, একদম নতুন মার্চের এডিশন, নতুন এডিশন এই বইটাই কিনবা সবাই। এর বইয়ের বাইরে আর একটা দরকার নেই। লিখছেন সবাই? হ্যাঁ, ও রসে ওই আর ও রস্যু ও। পরেরটা দেখি। আহারে, যত্ন করলে রত্ন মিলবে, যত্ন করলে রত্ন মিলবে, এখানে করলে কোন ক্রিয়া? একটা জিনিস দেখো, এই যে যত্ন করলে রত্ন মিলবে, করলে পর্যন্ত দাগ দিবা এরকম, যেমন এরকম দেখো, যত্ন করলে, এই যত্ন করলে, এই ভাবটার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। কি আছে? আকাঙ্ক্ষা। তা বাক্যের ভিতরে যে ভাবটার ভিতরে দেখবা একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে, অর্থাৎ ওই ভাবটা সম্পর্কে তোমার শোনার আরো অনেক ইচ্ছা থাকবে, ওটা কি বলে? অসমাপিকা ক্রিয়া। তাহলে যে ভাবটার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকবে সেটাকে বলে অসমাপিকা ক্রিয়া, আর যে ভাবের মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকবে না সেটাকে বলে সমাপিকা ক্রিয়া। আর একটা উদাহরণ দিই, যেমন যেমন আসলে সে আসলে চলে যাব, সে আসলে চলে যাব। আচ্ছা, সে আসলে চলে যাব। এখন সে আসলে, দেখো এটার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, দেখো সে আসলে আকাঙ্ক্ষা আছে, সুতরাং এটাও একটা অসমাপিকা ক্রিয়া। আসলে এটা কি? অসমাপিকা ক্রিয়া। যে ভাবের মধ্যে দেখবা একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে, ওটাই মনে থাকবে। স্যার একদম অনেক আশা ছিল, ঈদের পরে লাল বেনারসি পরে বিয়ের পিড়িতে বসবো, আর হলো না। হারে, এ কার কার এরকম আশা ছিল যে এবার ঈদে বিয়ে করবা? কার কার আশা ছিল? আগে চাকরি পরে বিয়ে, আগে চাকরি পরে বিয়ে। এখন গোল্লায় যাও, যারা চাকরি করছো বা সরি যারা বিয়ে করছো, এখন কি করো? তারা গোল্লায় যাও। এখন কি? গোল্লায় যাও। এটা একটা মিশ্র ক্রিয়া, এটা একটা মিশ্র ক্রিয়া। এর বাক্যটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে লিখবে এখন গোল্লায় যাও, এটা কি? মিশ্র ক্রিয়া। এটা কিসের উদাহরণ? মিশ্র ক্রিয়া। এখন গোল্লায় যাও, এটা হলো মিশ্র ক্রিয়া। যারা চিন্তা করতেছেন যে ঈদের আগে ভর্তি হতে পারেন না, ঈদের 2-1 টাকা সালামি পেয়েছেন, আমাদের একটা গুগল ফর্ম আছে, চাইলে আপনি গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন। এবং আপনার কাছে যে টাকা আছে, 500 থাকুক, 600 থাকুক, 800 থাকুক, 1000 থাকুক, 1500 থাকুক, 2000 থাকুক, 3000 থাকুক, 4000, যে টাকা আছে আপনি ওই টাকাটা দিয়ে আপনার সাধ্য মতো আপনি ভর্তি হতে পারবেন। সেজন্য একটা গুগল ফর্ম দেওয়া আছে, আপনি চাইলে এই গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন এবং আপনি আমাদের এখানে ভর্তি হতে পারবেন। উফ, বিয়ে করতে সবাই আশা ছিল, কিন্তু কে করতে পারলো না, তাই তো? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? দেখো, দেনা পাওনা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? না, দেনা পাওনা একটা ছোট গল্প আছে, আর দেনা পাওনা একটা উপন্যাস আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আসতে পারে দেনা পাওনা, এই উপন্যাসটি কার? এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি বলে দেনা পাওনা ছোট গল্পটি কার, এটা কিন্তু আমাদের রবি ঠাকুরের। আর বটতলার উপন্যাস, এটি কার লেখা? রাজিয়া খান। অনেকবার জব পরীক্ষায় এটা আসছে, লেখে রাজিয়া খান। বিসিএস পরীক্ষায় এসছে। বটতলার উপন্যাসটিকে রাজিয়া খান। নেকড়ে অরণ্য, এটা হলো শওকত ওসমানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। লিখে রাখেন শওকত ওসমান। তা শওকত ওসমানের একটা বিখ্যাত উপন্যাসের নাম নেকড়ে অরণ্য। যে অরণ্যে আলো নেই, ডক্টর নীলিমা ইব্রাহিমের একটা বিখ্যাত উপন্যাস, ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম লিখে রাখেন। তাহলে নেকড়ে অরণ্য কার লেখা? শওকত ওসমানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। বটতলা উপন্যাসটি কার লেখা? রাজিয়া খান। আর দেনা পাওনা উপন্যাস লিখছেন শরৎচন্দ্র। দেনা পাওনা উপন্যাস কে লিখছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর দেনা পাওনা ছোট গল্পে লিখছে আমাদের রবি ঠাকুর, আমাদের রবি ঠাকুর। ক্লিয়ার সবাই? দ্রুত লিখছেন? হ্যাঁ, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলা ভালো মতো পড়তে হবে, না পড়লে হবে না রে ভাইয়া। চাকরিটা নিতে হলে লাগবে। দেখেন, যারা গত বছর এরকম পড়াশোনা করছিল, যারা ঈদকেও বিসর্জন দিয়েছিলেন, তারা কিন্তু চাকরিটা পেয়েছেন এবং তারা কিন্তু এবার তাদের ঈদটা কিন্তু অনেক ভালো কেটেছে। আর যারা বেকার আছেন তাদের ঈদটা কিন্তু ভালো কাটেনি। এই জন্য সবাইকে বলবো, পড়াশোনা করেন, টেবিলে বসে যান। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা কোনটি? তাহলে বাংলা মাসিক মানে প্রতি মাসে একবার প্রকাশ পায়, বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা বলতে পারবা? বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা সুন্দরম না, লোকায়ত না, উত্তরাধিকার। উত্তর হবে উত্তরাধিকার। পূর্বে এটা ছিল কিন্তু ত্রৈমাসিক পত্রিকা। তা ত্রৈমাসিক পত্রিকা আছে, এখন বর্তমানে ধান শালিকের দেশ।
ধান শালিকের দেশ। ধান শালিকের দেশ এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটা কিশোর পত্রিকা। এটা হলো ত্রৈমাসিক, এটা হলো ত্রৈমাসিক কিশোর পত্রিকা, ত্রৈমাসিক কিশোর পত্রিকা। লিখে রাখো। ঈদ সালামি আফরিনা, ঈদ সালামি কেউ দেয় না এবার। হারে বেকারদের কেউ কিছুই দেয় না, বুঝছেন? বেকারদের কেউ ভালোবাসা দেয় না, কেউ সালামি দেয় না, ঈদে কেউ দাওয়াত দেয় না, কেউ সেমাই খাওয়ায় না, ফিরনি খাওয়ায় না, তাই না? বেকারদের কেউ কিছুই দিবে না, এটাই স্বাভাবিক। লিখছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শিখলাম বাংলা একাডেমি প্রকাশিত মাসিক পত্রিকার নাম উত্তরাধিকার। এটা আগে ছিল ত্রৈমাসিক পত্রিকা, বর্তমানে এটা মাসিক পত্রিকা। আর ধান শালিকের দেশ এটা হলো ত্রৈমাসিক কিশোর পত্রিকা। পরেটা দেখো, কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা বানানটা প্রচুর পরিমাণে পরীক্ষা এগুলো আসে, তাই না? এই বানানটা অনেকবার পরীক্ষা আসে, বিভীষিকা বানানটা। তার প্রথমে বয়সিকা বি, বৈদিকের বি, শয়রসিকা সি, কয়াকারে বিভীষিকা। এটা দীর্ঘইকার, এটা রস্বইকার। 21 মনে রাখবা, 2 মানে দীর্ঘইকার, 1 মানে রস্বইকার। বিভীষিকা বানানটা অনেকবার পরীক্ষা আসে। এরকম 8টা বানান আসে, দেখো। মরিচিকা, ম রয় দিঘা রি মরি, চয় ঋষিকের চি, কয়াকারিকা, মরিচিকা। এই বানানটাও 21 কয়েকবার পরীক্ষা আসছে। পিপিলিকা এই বানানটাও অনেকবার পরীক্ষা আসছে। পশকের পি, পয় দিকের পি, লস্কের লি, কয়াকারিকা, পিপিলিকা। এটাও চমৎকার একটা বানান। শারীরিক, তালবসা রয় দিগেরি, রয় রসিকার ক, শারীরিক। এ একটা বানান খুবই গুরুত্ব। পিপিলিকা বানান, শারীরিক বানান, মরিচিকা বানান, বিভীষিকা বানান। আরেকটা বানান আছে সমীচীন, সবগুলোই দীর্ঘিকার। সমীচীন এগুলো সবগুলোই দীর্ঘিকার। এই বানানগুলো আসে কিন্তু। এজন্য বুঝলাম আমি কেন আজও সিঙ্গেল। বেকার বলে শুধু শুধু এতদিন চেহারার দোষ দিছি। হ্যাঁ ঠিকই, তোমার চেহারা যতই সুন্দর হোক বিয়ে হবে না যদি না তোমার চাকরি না থাকে। একটা জিনিস মনে রাখবা, যে চাকরি তোমার থাকলে বিয়ে হবেই, ঠিক আছে? শুধু চেহারা থাকলে হবে না, তোমাকে কি করতে হবে? তোমার জবও থাকতে হবে, টাকাও থাকতে হবে, তাই না? সবই থাকতে হবে, সব লাগবে, সব। তা লিখে ফেলছেন সবাই? বিভীষিকা বানান, মরিচিকা বানান, শারীরিক বানান, পিপিলিকা বানানটা ওকে। পরের বানানটা দেখি আমরা, কোন দুটি অঘোষ ধ্বনি? কোন দুটি অঘোষ ধ্বনি দেখি আমরা, কোন দুটি অঘোষ ধ্বনি তোমরা বের করো। লেখো, বর্গের প্রথম ও দ্বিতীয় হলো অঘোষ ধ্বনি। মনে রাখো, বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি, বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি, হলো অঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হলো, বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি। তা যেমন আমরা প্রথম এই যে ক, চ, ট, ত, প, 5টা বর্গে ভাগ করবে এরকম। তো ক বর্গের ধ্বনি ক, খ, গ, ঘ। চ বর্গের ধ্বনি চ, ছ, জ, ঝ। ট বর্গের ধ্বনি ট, ঠ, ড, ঢ। ত বর্গের ধ্বনি ত, থ, দ, ধ। প বর্গের ধ্বনি প, ফ, ব, আর একটা কি ভ। এখন দেখো 1 2 3 এ 4। আমি বলেছি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি। তা বর্গের 1 এবং এই 1 এবং 2, বর্গের 1 ও 2 হলো অঘোষ ধ্বনি। তা ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এই দুইটা হলো অঘোষ ধ্বনি। এই দুইটা কি অঘোষ ধ্বনি। হয়ে গেল। তাহলে কি আছে দেখো, চ, ছ, এই চ, ছ, এই চ, ছ, চ, ছ, উত্তরটা ক। সবাই পারলা, তাই না? দেখো এভাবে অবশ্যই তোমাকে কি করতে হবে, এভাবে তোমার অবশ্যই এভাবে বের করতে হবে, নতুবা তুমি পারবা না। দেখো কতটা, দেখো এই যে কতগুলা সার্কুলার আসবে। তুমি দেখো বিসিএস এর সার্কুলার আসবে, তারপর তুমি দেখো এই যে নিবন্ধনে বড় একটা সার্কুলার আসবে, প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা সামনে। তুমি যদি প্রাইমারি প্রধান শিক্ষক হতে পারো, ওয়াও। এছাড়া যদি একটা নিবন্ধন দিয়ে যদি একটা কলেজও ঢুকতে পারেন, বাংলাদেশের যেখানে চাকরি হোক, মাশাআল্লাহ আপনার একটা সম্মান বাড়বে। গ্রামে ঈদ কোরবানিতে গেলে অন্তত কেউ বলবে না যে আপনি একজন বেকার, আপনি চাকরি নেই। আপনাকে যদি বলে এলাকায় বলে প্রফেসর, মানে তুমি যদি কলেজে একটা নিবন্ধনের চাকরি পাও না, সবাই তোমাকে প্রফেসর ডাকবে। গ্রামে কি বলবে? প্রফেসর ডাকে, ডাইরেক্ট প্রফেসর ডাকে, কিন্তু অনেক সম্মান পাওয়া যায়।
এরকম দেখবেন স্কুল কলেজেও যদি আপনি স্কুলে যদি জয়েন করেন, আপনাকে অনেক সম্মান করবে যে ওই স্কুলে জব পেয়েছে। আপনি মেয়ে হোক আর ছেলে হোক, আপনার একটা জব এলাকার মানুষ সবাই প্রত্যাশা করে, সবাই সবাই সবাই। মানে এতটা, মানে কি বলবো, আপনি যত বিজনেস করেন না কেন, অতটা গ্রামের মানুষ কিন্তু এই বিজনেসটাকে অতটা পাত্তা দেয় না। যদি বলে ছেলে এই কাজটা করে, মেয়ে এই কাজটা করে, অস্থির, মানে আপনাকে সবাই সম্মান করবে। এই জন্য বললাম যে পড়ার সময় টেবিলে বসে যাও, জব রেডিসির সাথে যারা আছেন ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনাদেরকে ভালো কিছু হবে। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? কোন দুটি বানানই শুদ্ধ বলেন? লেখেন। হ্যাঁ, চাকরি বয়স বাড়াবে, হতে পারে 32, চাকরি বয়স পার্মানেন্ট 32 হতে পারে, ঠিক আছে, 35 হতে পারে। 32 তো স্যার মনে মনে বলবা স্যার 32 তো হয়েই আছে, 35 হবে কি না? হ্যাঁ, 35 হওয়ার সম্ভাবনা আছে, 35 হওয়ার সম্ভাবনা আছে। তা দেখো, বাংলা একাডেমি যদি আধুনিক বাংলা অভিধানটা টাচ করেন আপনারা দেখবেন সেখানে এই দাদি বানান এই দুইটা, এটা নাই, ঠিক আছে, এটা নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই। আগে এগুলো সবই ছিল। এখন দেখো, এই নারী শব্দের অর্থ কি? এই নারী শব্দের অর্থ পারি না। আর ওই নারী মানে কি? এই নারী মানে রমণী। এই নারী মানে কি? রমণী। তার উত্তরটা এটাই হবে এখন, ঠিক আছে। কারণ আপনি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে যদি ধরেন, আগে নিয়মটা আলাদা ছিল, এখন নিয়ম চেঞ্জ, যে বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দে কোন দুটি বানানই শুদ্ধ। এখানে এই নারী বানান এটাও শুদ্ধ, আর এটাও শুদ্ধ, দুইটা অর্থ আলাদা, মাথায় গেলে রাখবেন। এই হাতি আর হাতি, এই হাতি বানান দীর্ঘের দিয়ে এখন আর চলে না, বাংলা অভিধানে নেই, এখন রস্বইকার দিয়ে লিখতে হয়। জাতি বানান রস্বইকার দীর্ঘের দিয়ে এখন আর চলে না। দাদি বানান রস্বইকার দীর্ঘের দিয়ে এখন আর চলে না। সুতরাং এই নারী আর এই নারী, এই দুইটাই চলে। মনে থাকবে স্যার? তাহলে ঘোষ অল্প পুরাণ বর্ণ কোনগুলো? ওগুলো বেসিক ক্লাসে করতে হবে ভাইয়া, বেসিক ক্লাসে। বই এখনো পাইনি স্যার। কেন পাওনি? টাকা দাও, বই পাবা, কেন পাবা না কও? এটা হইল? হয়ে গেল, হয়ে গেল। তাহলে এখানে কিন্তু এইটাই হবে উত্তর। এগুলো কিন্তু ভুল থাকে কিছু কিছু বইয়ে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখো, পরীক্ষা আসলে চোখের জল ঝরে। কোন জব পরীক্ষায় এখানে পরীক্ষা এখানে দাগ দেওয়া থাকে, আবার কখনো এই চোখের নিচে দাগ থাকে। তো এখানে এই জিনিসটা দেখো, এখানে কিন্তু চোখের নিচে দাগটা দিয়েছে, চোখের। আমাদের তার পরীক্ষা আসলে চোখের জল ঝরে। চোখ একটা কিন্তু যন্ত্র, এখানে চোখ একটা কি? চোখ কিন্তু একটা যন্ত্র হিসেবে কাজ করতেছে। তার পরীক্ষা আসলে চোখের জল ঝরে। জলটা ঝরে কোথা থেকে? এই চোখটা থেকে। চোখ একটা যন্ত্র, ঠিক আছে, কিসের দ্বারা? চোখের দ্বারা। চোখের জল, এটা কি হবে? করণে, করণে ষষ্ঠী আছে না, পঞ্চমী দিছে। এটা কি বলে তো? চোখের জল ঝরে, এটা কি হবে বলতে পারবেন এটা কি? এখানে বলছে যে পরীক্ষা আসে তার চোখের জল থাকে। তো এখন এখানে করণী ওদের করণ কারক হইতো, কিন্তু এখানে করণ পঞ্চমী দিছে, এটা হবে না, সম্প্রদান হবে না, অধিকরণ হবে না। তাহলে অপাদানে ষষ্ঠী মেরে দাও। কারণ তার পরীক্ষা আসে তার চোখের জল ঝরে। চোখের কোন কারণ? চোখের, অর্থাৎ এখানে রয়ের, অর্থাৎ এই চোখটা থেকে এই জলটা পড়ে যাচ্ছে, এই কারণে। আর রয়ের হলো ষষ্ঠী বিভক্তি, কখনো পঞ্চমী হবে না, এই জন্য এটা অপাদানে ষষ্ঠী টিক দিয়ে চলে আসবে। আর যদি পরীক্ষার নিচে দাগ থাকতো যে পরীক্ষা আসলে চোখের জল ঝরে, তাহলে কিন্তু এটা পরীক্ষা হলো কর্তায় শূন্য হয়ে যেত। এটা হয়ে যেত কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য বিভক্তি হয়ে যেত। মনে থাকবে। ক্যারিয়ার প্লাস বইয়ের দাম 400 টাকা। এই ক্যারিয়ার প্লাস বইয়ের দাম এবার 400 টাকা। কিন্তু ক্যারিয়ার প্লাস বইয়ের দাম, এটাকে অনেক বড় বই করা হয়েছে, পৃষ্ঠা সংখ্যা অনেক বেশি, এবং ভিডিও ক্লাস অ্যাড করা হয়েছে প্রত্যেকটা। বইটার এবার দাম বেশি, 400 টাকা। কিন্তু অনেক পৃষ্ঠা বাড়ানো হয়েছে অনেক। এবার আগের বইটা থেকে এবার বইয়ের 76 পৃষ্ঠা বেশি। আগের এডিশন থেকে এবার এডিশনের বইয়ের 76 পৃষ্ঠা বেশি। এর জন্য বইটার দাম 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। পরেটা দেখো, বুদ্ধি খাটিয়ে কাজ করো। কি বলছে? বুদ্ধি খাটিয়ে কাজ করো। কোন কারকে কোন বিভক্তি? এখানে বলছে বুদ্ধি খাটিয়ে কাজ করে। বুদ্ধিটা যন্ত্র হিসেবে কাজ করে বা উপায়। তাহলে করণ কারক চেনার উপায় হলো যন্ত্র, সহায়ক, উপায়। তা তুমি কিসের দ্বারা কাজটা করবা? বুদ্ধি খাটিয়ে কাজ করবা। তা কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, তাহলে ভার্বকে কিসের দ্বারা? করণ কারক। ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়? মনে থাকবে। দ্রুত লাগো, দ্রুত লাগো, দ্রুত।
তাহলে এটা করণ শূন্য। বুদ্ধকে ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা করণ কারক হয়ে যায়। প্রিয়জনে যাহা দিতে চাই তাহা দিব দেবতারে। কারে দিব? দেবতারে দিবা। এখানে কোন কারকে? এখানে দাগটা হলো দেবতার নিচে। কোথায় দাগ? দেবতার নিচে দাগ। আমি দাগটা দিয়ে দিয়েছি আপনাদেরকে। এবারে বলেন, প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে। একটা জিনিস মাথায় রাখেন, সম্প্রদান কারক হলো মানে এটা সম্প্রদান কারক যে নিবে, অর্থাৎ দানটা যে নিবে সে কিন্তু সম্প্রদান। আর দানটা হয় সবসময় কর্মকারক। এটা সম্প্রদান কারক চেনার উপায়। আবার বলে দিচ্ছি, দান যে নিবে, অর্থাৎ দানটা যে ব্যক্তিটা নিবে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারক, আর ওই দানটা হবে কর্মকারক। তো এখানে কি বলা হয়েছে যে প্রিয়জনে যাহা দিতে চাই, তুমি আমি প্রিয়জনকে যাহা দিতে চাইবো তা দেবতারে দিয়ে দিচ্ছি। আর দেবতারে যেটা দিয়ে দিই নিঃস্বার্থ ভাবেই কিন্তু দিয়ে দিব। আমি দেবতারে যা দিব তা নিঃস্বার্থ ভাবেই দিয়ে দেবো। এটা নিবে কে? দেবতা। সুতরাং দেবতা এখানে সম্প্রদান কারক। দেবতা এখানে সম্প্রদান কারক, আর দেবতারে এটা হলো সম্প্রদানের সপ্তমী। মনে থাকবে? লিখছেন সবাই? ওকে, সম্প্রদানের সপ্তমী। যেমন আমি যদি বলি, এখানে দেখো, এই যে একটা জিনিস বলো, ভিক্ষুককে ভিক্ষা দাও। দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও। দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন যদি তোমাকে এই দাও ভিক্ষার নিচে দাগ থাকে তাহলে অবশ্যই কিন্তু কর্মকারক। এই ভিক্ষার নিচে দাগ থাকলে কেন কারক? কর্মকারক। আর যদি তোমার ভিক্ষু, এখানে ভিক্ষাটা নিবে কে? এই ভিক্ষুকটা হলো সম্প্রদান। ভিক্ষুকটা হলো সম্প্রদান, আর দানটা হবে কর্ম। লিখেছেন সবাই? দেখা শোনা, ওকার দিবা, দেখা শোনা না। শুদ্ধ বান হলো দেখা, দেখা শোনা। দেখা শোনা, শোনা না, দেখা শোনা। এবার লিখবা, পাখি সব করে রব রাত্রি পোহাইল, কারণে কুসুম কুলি সকলি ফুটিল। তাহলে পাখি সব করে রব রাত্রি পোহাইল, বাক্যে পাখি কোন কারকে কোন বিভক্তি বলো? এখানে কিন্তু পাখির নিচে দাগ দিছে, পাখি। বলো, পাখি সব করে রব রাত্রি পোহাইল, বাক্যে পাখি কোন কারকে কোন বিভক্তি? কে পারেন? দ্রুত বলো, দ্রুত। গত ঈদে নাজির স্যার বিয়ে করবে, সবাইকে দাওয়াত দিলাম, চলে আসবেন। গত ঈদে না কি? গত ঈদে নাজির স্যার, গত মানে কি? যে ঈদটা শেষ হয়ে গেছে সেটা? এটা কোনো কথা? হুম, তাই এটা কি বলছে বলো? এখানে ভার কোনটা? পাখি সব করে রব। এই যে করে রব, এই যে করে রব, দেখো এই করে রব করার কাজটা কি পাখি নিজে করে? হ্যাঁ, এই করার কাজটা কিন্তু পাখি নিজেই করে। সুতরাং এটা হলো পাখি কর্তা করে, কোনো বিভক্তি নাই। কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় শূন্য বিভক্তি। এটা পাখি সব করা রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। তা আমি আর একটা লিখে দিই আপনাদেরকে, কাননে কুসুম কলি, কারণে কুসুম কলি সকলি ফুটিল, সকলি ফুটিল। আচ্ছা, কারণে কুসুম কলি, এখন কুসুম কলির নিচে দাগ। বলো তো এটা কোন কারকে কোন বিভক্তি? বলো, কারণে কুসুম কলি সকলি ফুটিল। কুসুম কলির নিচে দাগ দাও, কোন কারকে কোন বিভক্তি? বলো, এটা বলো, কোন কারকে কোন বিভক্তি? কাননে কুসুম কলি সকলি ফুটিল, কুসুম কলির নিচে দাগ, কোন কারকে কোন বিভক্তি? বলো, এটা বলতে পারবা? কাননে কুসুম কলি সকলি ফুটিল, কুসুম কলির নিচে দাগ। দেখি এটা কয়জনে পারেন? এটা কয়জনে পারেন বলেন? কারণে কুসুম কলি সকলি ফুটিল, দ্রুত বলো। কুসুম কলির নিচে দাগ। একটা বানিয়ে দিলাম, দেখি পারেন কিনা। একটা বানিয়ে দিলাম, দ্রুত বলো। কর্তায় শূন্য। ভেরি গুড, ভেরি গুড। কারণে কুসুম কলি সকলি ফুটিল। দেখো এই বাক্যে ভার কোনটা? ফুটিল। ফুটিলটা হলো ভার। দেখো তো এই বাক্যে ফোটার কাজটা কি কুসুম কলি নিজে করছে? হ্যাঁ, এই বাক্যে ফোটার কাজটা কুসুম কলি নিজেই করছে। সুতরাং এটা হলো কর্তা কারক, কোনো বিভক্তি নেই। সুতরাং এই কুসুম কলিও এই বাক্যে কর্তায় শূন্য। হ্যাঁ, খাদিজা তুলি, আফরোজা, আনিশা খাতুন, জান্নাতুল ফেরদৌস, RSL এহসান, আঞ্জেলা হাফিজ বা কামরুন, ইয়াসমিন আক্তার, ইতি। বাহ, সবাই পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি আমার পরেরটা কি আসতেছে আপনাদের। পরেরটা শেষ হয়ে গেল আমাদের আজকের ক্লাস। আপনাদের প্রথম আমাদের ঈদ পরবর্তী আজকে ক্লাস।
অনেকে জানে আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, 200-র মতো ছিল, 223 জনের মতো আজকে উঠছিল। বেশি বোঝাই যাচ্ছে আপনারা কেউ লঞ্চে, ট্রেনে, এইসব জায়গায় অনেক জায়গায় আছেন, গাড়িতে আছেন। তা আপনাদের বললাম যে যেখানে নিরাপদে ঢাকা শহরে ব্যাক করেন, সবার জন্য শুভকামনা রইল। তো আমাদের আজকে যারা এই জব মেডিসিনের কোর্সে যারা ভর্তি হবেন, ঈদ পরবর্তী যে অফারটা, আমাদের ঈদের যে অফারটা ছিল, আজকে ঈদ পরবর্তী যে অফারটা আমি বলবো যে আপনি যে কোনো কোর্সে ভর্তি হলে আপনি কিন্তু খুবই কম টাকায় ভর্তি হতে পারবেন, খুবই কম টাকা। এখানে দেখেন, একান্নতম বিসিএস ফাউন্ডেশন কোর্সে আপনি অনলাইন কোর্স ফি 7,500 টাকা। আর আজকের অফারে এই ফাউন্ডেশন কোর্সটা আপনি আজকের অফারে এটা কিন্তু খুবই কম টাকায় ফাউন্ডেশন, আপনি চাইলে আপনি 4,000 টাকা দিয়ে আমাদের এই কোর্সটা আপনি করতে পারবেন। ঠিক আছে, 19তম নিবন্ধন যেটা আপনাদের রয়্যাল এখন একটা পছন্দ হচ্ছে, জেনারেল প্লাস বিষয়ভিত্তিক অনলাইন কোর্স ফি কিন্তু 5,000 টাকা চলতেছে। 5,000 টাকা চলতেছে। আজকে আপনি যে টাকাটা দিতে পারবেন ওই টাকাটা দিয়ে আপনি এনরোল করতে পারবেন। সর্বনিম্ন যে টাকা আছে, এখানে কোনো অফার আমি আপনাদেরকে দিব না। এখানে আজকে আমি এটাও আপনাদের বিশেষটা আমি অফার দিলাম না। আপনার 19তম নিবন্ধন, প্রাইমারি, অ্যাডভান্স কোর্স ফি আমি কোনোটা আপনাদের অফার দিলাম না। আপনাদেরকে বলে দিলাম আপনাদের যে টাকা আছে আপনার সাধ্য মতো ওই টাকা দিয়ে ভর্তি হতে, অর্থাৎ আপনার সাধ্য মতো টাকা দিয়ে আজ ভর্তি হতে পারবেন। কি লিখে দিলাম? আপনার সাধ্য মতো, আপনার সাধ্য মতো ভর্তি হতে পারবেন। আপনার সাধ্য মতো যে টাকা আছে ভর্তি হতে পারবেন। আপনার কাছে 500 টাকা থাকতে পারবে, আপনার কাছে 500 টাকা থেকে শুরু। কত টাকা? স্টার্টিং ফি হলো 500 টাকা থেকে শুরু, 500 প্লাস 500 টাকা থেকে শুরু। এর 500 টাকা সর্বনিম্ন যার কাছে 500 টাকা আছে তিনিও আজকে আমাদের যে কোনো কোর্সে আপনি এনরোল হতে পারবেন। আপনি চাইলে বাকি টাকা আপনি পরবর্তীতে আপনি দিয়ে ভর্তির সুযোগ পাবেন। হ্যাঁ, ইসলাম শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে। আর কোনো? স্যার প্রথমে কি গান গেয়ে ফেলেছেন? স্যার আমি তো মিস করি। আরে না, কিসের গান? গলার কণ্ঠ। গ্রামে গিয়েছিলাম। গ্রামে তো এখন শীত, ঠান্ডা লাগে প্রচুর। শীত, গ্রামে প্রচুর শীত, তাই না? গ্রামে তো ঠান্ডা লাগে। আচ্ছা, এখানে তো সর্বনিম্ন, এখানে স্যার সালামি পাই নাই স্যার, একটু ইসরে, এই জন্য সালামি পান, এই জন্য সালামি অফার দিয়েছি যে সর্বনিম্ন 500 টাকা, সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স হতো। ওখানে আপনার যদি ফোন করতে আপনাদের প্রবলেম হয়, যে আপনি যদি না স্যার আপনি ফোন করতে পারতেছেন না, আপনার ফোনে টাকা নেই, আমাদের গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটা পূরণ করে দেন। গুগল ফর্মটা পূরণ করে দিলেও কিন্তু আপনি অফারে ভর্তি হতে পারবেন। গুগল ফর্মটা পূরণ করে দেন, চাইলে আপনি ভর্তি হতে পারবেন। আর হটলাইন নাম্বার আমাদের আছে, দেখেন 019015195501। ঠিক আছে, এই যে নাম্বারগুলো আছে 09015195501, এই নাম্বারে হটলাইনে আপনি যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আজকে আপনি সর্বনিম্ন 500 টাকা কিন্তু আপনার কাছে থাকতে হবে, এই টাকাটা দিলেই আপনি পারবেন। আর আমাদের সকল কোর্সের সাথে কিন্তু ভর্তির পরে আমরা কিন্তু বই ফ্রি দিই, আপনাদের বাজার থেকে কোনো ধরনের কোনো বই আপনাকে কিনতে হয় না। ওকে। গ্রামে রাতে তো ঠান্ডা থাকে, গ্রামে অনেক ঠান্ডা না, 200 টাকা আছে, এগুলো দিয়ে চলবে না। সর্বনিম্ন 500 টাকা যার কাছে আছে। গ্রামে আমি তো ছিলাম, আমার তো গ্রামে ঠান্ডা লেগে গেছে, খালি গায়ে ঘুমানোর অভ্যাস। সে গ্রামে গিয়ে খালি গায়ে ঘুমাইতাম রাতে, আর বুকে ঠান্ডা লেগে গেছে, গলাও ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বললাম গ্রামে তো এখন ঠান্ডা, অনেক শীত, তাই না? অনেক শীত। তা আপনাদেরকে বললাম, আবার বলে দিচ্ছি, 09015195501, এরকম আপনি যদি আজকে যদি আপনার কাছে একজন লিখছে স্যার 500 টাকা দিলে তো বই দিবেন না, বই কিনতে, এটা তো তুমিও জানো যে তোমাকে বই দিবে না, কারণ একটা বইয়ের দামই তো 1,000 টাকা, 700 টাকা, 1,000 টাকা একটা বইয়ের দাম। তোমাকে তো আর এই 500 টাকা দিলে তো আর বই দিবে না, এটা তো তুমি নিজেও জানো যে তোমাকে দিবে না প্রোডাক্ট। ঠিক আছে, তোমাকে তো ক্লাস করার সুযোগ দিতেছে, যে তুমি যে ক্লাসগুলো করতে বাকি টাকা তুমি পে করে তারপর তুমি বই বা যা যা প্রয়োজন সবই নিতে পারবা। এই সুযোগটা তো আমরা আপনাদেরকে করে দিচ্ছি, যে ক্লাস করার সুযোগ করে দিচ্ছি বেকারদের। একটা চাকরি পেতে হলে ভাই কতটা পড়াশোনা করতে হয়, এটা আপনারা যারা মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, ভাইয়া চাকরির জন্য কি কি পড়তে হয়। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখবেন এদের 90% স্টুডেন্টরা কোনো কোচিংয়ে পড়ে না। ঢাকা ভার্সিটির 10% স্টুডেন্ট বা 5% স্টুডেন্ট তারা হয়তো কোনো না কোনো কোচিংয়ের সাথে যুক্ত থাকে, বাকিটা তারা নিজেরাই পড়ে, তারা সারাদিনই পড়ে, সারাদিনই পড়াশোনা করে, তারা বিভিন্ন ব্র্যান্ডের বই পড়ে, তারাও জন্মগতভাবেই তাদের মেধাবী বলা হয়। এই জন্য বললাম যে আপনারা কি করবেন, আপনারা এখানে কারা আসবেন, যারা জন্মগত আপনারা যারা মেধাবী আছেন তাদের তো আর কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। যারা অনার্সে ফাঁকি দিয়েছেন, এখন নিবন্ধন পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন, কিন্তু আপনি ঠিক মতো পড়াশোনা করেন নাই, আপনাদের জন্যই মূলত এই জব মেডিসিনের সৃষ্টি। সুতরাং যারা আছেন, যারা চাকরি পরীক্ষা দিবেন,
তাদেরকে বলবো যে জব মেডিসিনের সাথে যুক্ত হন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনাদের ভালো কিছু হবে। না, গলা ভালো নেই, গান শোনাতে পারবো না, গান শোনানো যাবে না। তো সবাইকে বলবো সবাই স্ক্রিনশটটা রেখে দেন, ঠিক আছে? আগামীকাল মামিনুল স্যার আপনাদেরকে ফ্রি ক্লাস দিবেন। সুতরাং ইনশাল্লাহ আজকে যারা ভর্তি হবে তারা আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন, এবং আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ। আর কেরিয়ার প্লাস বাংলা বইটা চলে আসছে, কেরিয়ার প্লাস বাংলা বইটা যাদের দরকার তারা আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমাদের সাথে সময় ব্যয় করলেন সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।